জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। ফেনীর বন্যা দুর্গত এলাকায় শিক্ষা উপকরণ ও ঘর তৈরির সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তিনি একজন অত্যন্ত সম্মানী লোক। আমরা দেশের প্রতিটা মানুষ তাকে সম্মান করি, বিদেশে করে, সারা বিশ্বে তার নাম। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আমি তখন ম্যাডামের সঙ্গে কাজ করি, সাবিউদ্দিন পিএস ছিলেন, আমাদের দেখে বললেন তোমরা ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগত জানিয়ে আসবে। সেই ছবি এখন আমার কাছে আছে। সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের জঞ্জাল সলভ করার জন্য। তিনি কাজ শুরু করেছেন। রাতারাতি তো সবকিছু হয়ে যাবে না। এই 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কি সেটা পুরোপুরি সম্ভব? তা অনেক কাজ করেছেন, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো। আওয়ামী লীগের লোক কি অত্যাচার করতে পারেছে না? তাদের কাজ শুরু হয়েছে, তাই না? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওনারা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তবে আমরা বলেছি যেটা একটু তাড়াতাড়ি করলে ভালো। আরেকটা কথা, পত্রিকায় একটু ভুল করে বিভ্রান্তিমূলক একটা হয়তোবা ভুল ছড়ানো হচ্ছে যে আমরা নাকি বলেছি, সেটা আপনার ওই সাহেবকে কোট করে বলেছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি। এই কথাটা সঠিক বলা হয় নাই পত্রপত্রিকায়। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি দল করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি। কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, পরিষ্কার করে বলেছে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন কি তাদেরকে দেবেন না। সেখানে আমরা কেউ নই, আমরা তার দায়িত্ব আমাদের নয়। ফেনীর বন্যা দুর্গত এলাকায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি। বেলা 11টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সচিবালয়ের 6 নম্বর ভবনের 13 তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন প্রস্তাব উত্থাপন করা হবে। আইনটি সংশোধন হলে মানবতা বিরোধী অপরাধের বিষয়ে যদি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ট্রাইব্যুনাল সেই দল বা সংগঠনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে। এর আগের উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্সে কোনো সাংবাদিকের ভূমিকা কেমন ছিল তা প্রমাণ হিসেবে ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, যেসব গণমাধ্যম শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কী কারণে তারা এ ধরনের শব্দ ব্যবহার করেছে। এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ের সম্পাদক উপর সন্ত্রাসী হামলা হলেও সম্পাদক পরিষদ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনে সাংবাদিকরা সম্মতি উৎপাদনের কাজ করেছেন বলে ধন্যবাদ জানান তিনি। আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন ওয়েস্টবোর্ড, বেতন সুরক্ষা, স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠন সহ 8টি সংস্কার প্রস্তাব দেওয়া হয়।
নানা সুযোগ সুবিধা নিশ্চিত। আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স। উনি 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেকের হবে কিনা, উনি প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন। বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। জুলাই আন্দোলনের সময় আহত বেসরকারি চাকরিজীবী মুরাদকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে থাইল্যান্ডে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। এ সময় সেখানে আরও ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর, নাগরিক কমিটির নেতা ডক্টর আহাদ। মুরাদ দীর্ঘদিন রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 18 জুলাই গুলশানে অফিস থেকে বাসায় ফেরার পথে মিরপুরের সেনপাড়ায় হঠাৎ তার ঘাড়ে গুলি লাগে। গুলি ঘাড়ের স্পাইনাল কর্ড ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর গত 21 জুলাই থেকে এইচডিইউতে ভর্তি ছিলেন তিনি। গুলির আঘাতে তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অচল হয়ে গেছে। এবার 40 টাকায় টিসিবি ট্রাকে আলু বিক্রি শুরু হলো। সকালে রাজধানীর টিসিবি ভবনের সামনে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। জানান, সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সময় তিনি আরও বলেন, আলুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আলুকে ট্রাকসেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে। এছাড়া আলুর সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। সংকট নিরসনের প্রয়োজনে আলু আমদানি করা হবে। এছাড়া মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নানা পণ্যে শুল্ক প্রত্যাহার অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তবে স্থায়ীভাবে পণ্য মূল্য কমাতে হলে নির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে বলেও মন্তব্য উপদেষ্টার। এবারে 2 কেজি তেল, 5 কেজি চাল ও মসুর ডালের সাথে 3 কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি, যার প্যাকেজ মূল্য 560 টাকা। অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ব্লকেট কর্মসূচি। সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকাল 7:30টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এরই মধ্যে একজন ডেপুটি রেজিস্ট্রার সহ 4 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি রিকশার ধাক্কায় আফসানা রাচি নামে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। চট্টগ্রামের সিআরবি এলাকায় বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও 15 লাখ টাকা সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোররাত থেকে সকাল পর্যন্ত সিআরবি, বিআরটিএ, গোয়ালপাড়া সড়ক ঘিরে অভিযান চালানো হয়। যৌথ বাহিনী জানায়, এলাকাটিতে মাদক সম্রাট হাতকাটা ইদু অবস্থান করছে এমন তথ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ মোট 9 প্লাটুন সদস্য অভিযানে অংশ নেয়। তবে অভিযানে তাকে পাওয়া না গেলেও প্রায় 10টিরও বেশি মামলার আসামি তার বোন হিরোনিকে আটক করা হয়। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। বিপুল পরিমাণ দেশি বিদেশি মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও আটককৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো এলাকায় প্রায় 600টি বস্তি ঘরে নির্ময়ের মানুষের বসবাস। হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান, ক্রেতা সংকটের পাশাপাশি পেঁয়াজের মান ভালো না হওয়ায় কমেছে দাম। এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 100 থেকে 105 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এদিকে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। চলতি মাসে এই বন্দর দিয়ে এখন পর্যন্ত ভারত থেকে 10,300 টন পেঁয়াজ আমদানি হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। এ সময় সঙ্গে ছিলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। মহাকাশ সংস্থাটির টেক্সাসের ব্রাউন্সভিলের বোকা চিকা লঞ্চ প্যাড থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
স্পেসএক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবারে সাফল্য পেয়েছিল স্পেসএক্স। ইলন মাস্ক জানান তাদের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে পাঠানো হবে নভোচারী। ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের 1000তম দিন উপলক্ষে বিক্ষোভ র্যালি বের করে ইউক্রেনের বাসিন্দারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত হিসেবে বিবেচনা করা হয় এই যুদ্ধকে। বিক্ষোভকারীরা বৃষ্টির মধ্যে কোলন শহরে ইউক্রেনের পতাকা হাতে জড়ো হয়। এ সময় তারা ইউক্রেনের জন্য শান্তি ও ন্যায় বিচারের আহ্বান জানায়। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে আরও বেশি সমর্থন দেওয়ার জন্য জার্মানির প্রতি আহ্বান জানান। ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় আরও অস্ত্র সহায়তার প্রয়োজন। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য মতে যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনে প্রায় 12,000 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, আহত 26,000-এর বেশি। যদিও ইউক্রেন সরকার বলছে হতাহতের সংখ্যা আরও বেশি হবে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/3/ekhon tv।